হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা আর কিছুদিনের মধ্যে আমাদের আসতে চলেছে। এবার এই মুহূর্তে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক 2025 জন্য ফিজিক্সের প্রিপারেশন এখনো খুব একটা ভালো না হয়ে থাকে, তাহলে তোমরা এই মুহূর্তে ফিজিক্স কিভাবে পড়াশোনা করবে যাতে তোমরা ফিজিক্সে একটা ভালো স্কোর আনতে পারো, অ্যাটলিস্ট 80% বা 85% যাতে তোমরা এই বাকি সময়ে স্কোর করতে পারো, তার জন্য এখন থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, আজকের যে এই ভিডিওটি সেটা কাদের জন্য, যাদের ধরো ফিজিক্স একদম ভালোভাবে পড়া হয়নি, ধরো খুবই কম পড়া হয়েছে, বা ধরো তোমাদের 30-40% কমপ্লিট হয়েছে, এখনো অনেকটা বাকি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যাদের কিনা ফিজিক্সের সিলেবাস 80-90% কমপ্লিট বা পুরো ফিজিক্সের সিলেবাস কমপ্লিট এবং তোমরা এই মুহূর্তে রিভিশন প্র্যাকটিস করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয়, তাদের জন্য আমরা একটা সেপারেট ভিডিও তৈরি করব। আজকের এই ভিডিওটি কাদের জন্য, যাদের কিনা ফিজিক্সের সিলেবাস এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি, অনেকখানি বাকি রয়েছে, বা ভাবছো যে ফিজিক্সে কিভাবে একটা ভালো মার্কস তোলা যায়, তাদের জন্য। তাহলে তোমরা সবাই কিন্তু এই ভিডিওটিকে এমন সব বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে যাদের জন্য এই ভিডিওটি প্রয়োজনীয় হতে পারে। তাহলে আজকে আমাদের টপিক কি, যে উচ্চ মাধ্যমিক 2025 জন্য আমাদের যে বাকি সময়টুকু রয়েছে, সেই সময়ে আমরা কি স্টাডি প্ল্যান ফলো করতে চলেছি ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদেরকে হেল্প করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় একটা ভালো স্কোর করতে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি। দেখো, আমাদের যে আজকের এই ভিডিওটি সেটা কবে রিলিজ হচ্ছে, সেটা আমাদের 15ই ডিসেম্বরের কাছাকাছি রিলিজ হবে। আমি ধরে নিচ্ছি 15ই ডিসেম্বরে আমাদের এই ভিডিওটি রিলিজ হচ্ছে, এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা হচ্ছে মার্চ মাসে। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে সময় কতখানি রয়েছে? দেখো, সময় খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যখন জানবো যে আমাদের হাতে কতখানি সময় রয়েছে, তখনই সেটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। এবং আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করি, আমরা যাই করি না কেন, আমাদের জন্য টাইম কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়। তুমি যদি টাইমের ভ্যালু করতে পারো, তাহলে টাইমও তোমাকে ভ্যালু করবে এবং সময়ের সাথে সাথে তুমি নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। দেখো, আমাদের কাছে 75 দিন মতো সময় এই মুহূর্তে তাহলে রয়েছে। এবার এই যে এই 75 দিন মতো সময়, এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা বোঝো। 75 দিন মতো সময়ের মধ্যে বাকি 50 দিন আমরা ব্যবহার করব আমাদের যতখানি সিলেবাসের পার্ট বাকি রয়েছে, বা কেউ যদি একদমই খুব কম হয়ে রয়েছে, তাদেরও এই ক্ষেত্রে 50 দিনের মধ্যে কিভাবে সিলেবাসটা তোমরা কমপ্লিট করবে বা কতখানি পড়বে সেটা নিয়ে আমি ডিসকাস করব। আর বাকি যে 25 দিন থাকছে, সেই 25 দিন কিসের জন্য থাকবে? সেটা থাকবে একদম সোললি আমাদের রিভিশন করা, প্র্যাকটিস করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা ইত্যাদির জন্য। ওকে, এবার ধরো কেউ এই ভিডিওটা কিছুদিন পরে দেখছো, এক্সাম্পল ধরো তার কাছে শুধুমাত্র 65 ডেজ টাইম আছে। ওকে, তাহলে সে কি করতে পারো? সে এই ক্ষেত্রে এই 25 দিনটাকে ম্যাক্সিমাম 20 দিনে আনতে পারো, আর বাকি তোমরা 45 ডেজ এখানে ইউজ করতে পারো। এই যে এই 25 দিন আমি এখানে রেখেছি, এটাকে তোমরা কোনোভাবেই 20 দিনের নিচে নামাবে না। আমাদের মিনিমাম 20 দিন রাখতেই হবে আমাদের রিভিশন, প্র্যাকটিস ইত্যাদির জন্য। ওকে, তাহলে কেউ যদি ধরো নাও এই ভিডিওটাকে মোটামুটি ধরো নাও যে পরীক্ষা রয়েছে তার 60 দিন আগে দেখছো, তাহলে সে কি করবে? এখানে 40 দিন, এখানে 20 দিন, এখানে যাতে 20 দিনের থেকে কম না আসে, এই 20 দিন বা 25 দিন সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। রিভিশন, প্র্যাকটিস এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথমে আমরা 50 দিন মতো সময় নেব, সেটাকে আমরা আমাদের যে বাকি সিলেবাসটুকু রয়েছে সেটাকে কভার করার জন্য ইউজ করব। এবার আমি যদি ধরি কারোর মানে কেউ স্টুডেন্ট এমনও রয়েছে যাদের ক্ষেত্রে এখনো প্রায় কিছুই করা হয়নি, তাহলে তাদের জন্য আমি একটা প্ল্যান এই ক্ষেত্রে বলে দিচ্ছি। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিরকম থাকবে? যাদের কিনা 30-40% বা 50% হয়ে রয়েছে, তাহলে বাকিরা কি করতে পারবে? বাকিরা এখান থেকে টাইম কিছুটা কমিয়ে নিতে পারবে এবং এখানে টাইমটাকে ইনক্রিজ করতে পারবে। বুঝতে পারলে তো? কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ, যত বেশি আমরা রিভিশন করব, যত বেশি প্র্যাকটিস করব, সেটা আমাদের পরীক্ষায় গিয়ে হেল্প করবে। তাহলে যাদের ধরুন যে সিলেবাসের অনেকটা পার্ট হয়ে থাকবে, আমি এখন যে নেক্সট প্ল্যানটা বলবো সেখান থেকে তোমরা কি করবে? যে এই টাইমটা এখানে কমিয়ে নেবে এবং এই টাইমটাকে ইনক্রিজ করে নেবে। বুঝতে পারলে? এবার দেখো যে এই মুহূর্তে আমাদের তাহলে টার্গেট কত করা উচিত। আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যালে থাকবে 30 এবং আমাদের থিওরিতে থাকবে 70, তাই তো? এবার প্র্যাকটিক্যালের মধ্যে আমি ধরে নিলাম যে তোমাদের স্কুল থেকে তোমরা নিয়ারলি 27 সবাই পেয়ে যায়, ঠিক আছে? অনেকে তো 28, 29, 30ও পেয়ে যায়। ওকে, তো মোটামুটি 27 মার্কসের কাছাকাছি সবাই এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালে পেয়ে যায়। অনেকে তো 28, 29, 30ও পাচ্ছে, কিন্তু সেটা তোমাদের স্কুল টু স্কুল ভ্যারি করবে। তো আমি মোটামুটি ধরে নিচ্ছি এখান থেকে তোমরা অ্যাটলিস্ট
25 মার্কস তো পাবে, 27 না ধরে আমি অ্যাটলিস্ট ধরে নিলাম যে তোমরা এখান থেকে 25 মার্কস পেয়ে যাবে। তাহলে 25 মার্কস যদি তোমরা পেয়ে যাও, তাহলে এখানে দেখো থিওরিতে যদি আমরা নিয়ারলি 55 মতো নিয়ে আসতে পারি, ঠিক আছে, থিওরিতে যদি আমরা নিয়ারলি 55 মতো নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 80 হয়ে যাচ্ছে। আর যদি ধরো নাও কেউ এই ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালে ন্যাচারালি তোমরা 25-এর থেকে বেশিই পাবে, কেউই 25 পায় না, খুব কম সংখ্যক স্টুডেন্ট 25 পায়, ন্যাচারালি ম্যাক্সিমাম স্টুডেন্টই 27-এর উপরে পায়। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে মার্কসটা, সেই ক্ষেত্রে তোমরা যদি এই ক্ষেত্রে 27, 28 বা কেউ যদি 30-র কাছাকাছি পেয়ে গেলে এবং এখানেও যদি 1-2 মার্কস ইনক্রিজ করে নিতে পারলে, তাহলে সেই ক্ষেত্রে কি তোমাদের কিন্তু 85-এর কাছাকাছি মার্কসটা পৌঁছে যাচ্ছে। ওকে, তাহলে এই মুহূর্তে আমাদের দেখো থিওরিতে আমাদের 70 মার্কস থাকে। আমাদের যদি একদম ভালো করে পড়া না হয়ে থাকে এই মুহূর্তে, তাহলে আমরা নেক্সট 70-75 দিনে আমাদের 70, হয়তো আমরা 70-তে 70 টার্গেট করতে পারবো না, কিন্তু আমরা যদি অ্যাটলিস্ট 50 থেকে 55 মার্কস টার্গেট করি, ঠিক আছে, আমরা যদি 50 থেকে 55 মার্কস মতো টার্গেট করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এবং আমাদের টার্গেট এটাই করা উচিত, আমাদের সবসময় রিয়ালিস্টিক্যালি ভাবতে হবে। দেখো আমরা পড়াশোনার জন্য কোনো একটা গোল তৈরি করছি, এবার সেই গোলটা যদি রিয়ালিস্টিক না হয়, সেটা কিন্তু ফুলফিল করা মুশকিল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিয়ালিস্টিক ভাবে ভাবতে হবে। তাহলে আমরা এই মুহূর্তে কি টার্গেট রাখবো, আমরা থিওরিতে মোটামুটি 50 থেকে 55 মার্কস এরকম একটা টার্গেট করে চলবো। ওকে, এবার এই যে এই টার্গেটটা করছি, তার জন্য সবার প্রথমে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটা বোঝো। দেখো আমাদের যদি সিলেবাস এই মুহূর্তে অনেকটা বাকি থেকে থাকে, তাহলে আমাদের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে পড়বো। সবার প্রথমে আমাদের বেসগুলো পড়তে হবে। বেস মানে বিষয়টা কি, ধরো আমরা যদি কারেন্ট ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা বলি, এবার সেই যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা, সেখানে তোমরা যে বিষয়গুলো শিখবে, পরবর্তী সময়ে ইলেকট্রোম্যাগনেটিজমে কিন্তু আমরা সেগুলোর এফেক্ট দেখতে পাবো। কারণ কারেন্ট কিভাবে হচ্ছে, কারেন্ট কিভাবে ফ্লো করছে, কারেন্টের ফলে চার্জ কত কি যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে আমাদের যখন তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম পড়তে যাবে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যেই চ্যাপ্টারগুলো বাকি রয়েছে, তার মধ্যে কিছু চ্যাপ্টার যদি এমন থাকে যেগুলো কিনা আমাদের বেসিক, যে অন্য চ্যাপ্টার পড়তে গিয়ে এই চ্যাপ্টারগুলো দরকার হবে, তাহলে সেই বেস চ্যাপ্টারগুলো কিন্তু আমরা পড়বো। যেরকম কারেন্ট ইলেকট্রিসিটির কথা আমি কেন বললাম, কারণ কারেন্ট ইলেকট্রিসিটি তোমরা যদি ভালো করে না পড়ো, তোমরা যখন পরবর্তী সময়ে সেমিকন্ডাক্টর পড়তে যাবে, সেই সেমিকন্ডাক্টর থেকেও কিছু কোয়েশ্চেন অনেক সময় কারেন্ট ইলেকট্রিসিটির মতো করে দিয়ে দেবে, যে একটা ডায়োড দিয়ে দেবে সার্কিটের মধ্যে, তারপর সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস থাকবে, তোমাদের বলবে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত বের করো। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটির কনসেপ্ট লাগবে, বুঝতে পারলে। তাহলে সবার প্রথমে আমাদের কি করা উচিত, যে বেস যে সাবজেক্ট, মানে বেস যে আমাদের এই ক্ষেত্রে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কভার করা উচিত। নেক্সট কি, নেক্সট আমরা টার্গেট করব এটাকে, যে ইজি এবং হাই ওয়েটেজ যেই যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, যেই চ্যাপ্টারগুলো কিনা ইজি, আমরা খুব সহজেই পড়তে পারি, এবং যেখান থেকে হাই ওয়েটেজ থাকে। কিরকম, ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে তুমি মোটামুটি 3 নম্বর পেয়ে গেলে, আর অন্য একটা কোথাও ধরো যে তুমি 3টা চ্যাপ্টার পড়ে 8 পাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কি, তুমি যদি একটা সিম্পল চ্যাপ্টার, একটা ছোট্ট চ্যাপ্টার ধরো রয়েছে, এবং সেই চ্যাপ্টারটা পড়ে 3-4 নাম্বার পেয়ে যাচ্ছ, তাহলে সেই চ্যাপ্টারটাকে, সেই চ্যাপ্টারটা হাই ওয়েটেড চ্যাপ্টার হচ্ছে। বা ধরো কোনো একটা খুবই ইজি চ্যাপ্টার রয়েছে, যেরকম আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর কথা বলি, যেটা তোমাদের ইউনিট 5 রয়েছে, সেই ইউনিট 5 এ কি একটাই চ্যাপ্টার থাকে, সেটা খুবই ইজি, তোমরা যদি একটু ভালো করে পড়ো, সেখানে তোমরা 3 নাম্বারের মধ্যে 3 নাম্বার ইজিলি তুলতে পারবে। তাহলে এই যে ইজি এবং এই হাই ওয়েটেড চ্যাপ্টারগুলো, সেগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবার এটা তো আমরা বুঝে গেলাম যে আমরা চ্যাপ্টারগুলোকে কিভাবে প্রাধান্য দেবো, যে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, সেটা আমরা কিভাবে করবো সেটা আমরা বুঝে গেলাম। তাহলে এই একটা চ্যাপ্টার যখন আমরা পড়ছি, সেই চ্যাপ্টারটা পড়ার সময় আমাদের ফ্লো কি হবে। দেখো পড়ার সময় আমাদের ফ্লো হবে, সবার প্রথমে আমরা কনসেপ্ট শেখার চেষ্টা করব। এবার কনসেপ্ট তোমরা কোথা থেকে শিখবে একদম 100% ক্লিয়ার করে, সেটা আমি তোমাদের এক্ষুনি রিসোর্সেস বলছি। তাহলে সবার প্রথমে আমরা কনসেপ্ট শিখবো, তারপর আমরা সেখানকার নিউমেরিক্যাল করব, কারণ আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে কি হবে, তোমরা কনসেপ্টটা শেখার পর যদি তোমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে কনসেপ্টটা সেটাও মজবুত হবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বেশ কিছু মার্কসের কোয়েশ্চেন, নিয়ারলি 30%-এর কাছাকাছি কোয়েশ্চেন তোমাদের কি আসবে, তোমাদের নিউমেরিক্যাল থেকে আসবে। তাহলে সেই নিউমেরিক্যাল সলভ করার জন্য তোমাদের নিউমেরিক্যাল সলভ করতেই হবে, মানে পরীক্ষায় যদি তোমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে হয়, তোমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিস করতেই হবে। এছাড়াও কোনো একটা চ্যাপ্টার তোমরা কত ভালোভাবে বুঝতে পারছো, সেই কনসেপ্টটাকে স্ট্রং করার জন্য কিন্তু নিউমেরিক্যাল করতে হবে। নেক্সট আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করব। তাহলে এইভাবে করে আমরা একটা চ্যাপ্টারকে ধরবো, মানে ধরুন আমরা একটা চ্যাপ্টার ধরলাম, তার আমরা কনসেপ্ট শিখলাম, তারপর কি করব, তারপর আমরা তার কিছু নিউমেরিক্যাল সলভ করব। হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের যেহেতু সময় কম রয়েছে, তোমাদের এমন না যে বইয়ের সব নিউমেরিক্যাল সলভ করতে হবে, তোমরা জাস্ট আলাদা আলাদা টাইপের কিছু নিউমেরিক্যাল সলভ করে নেবে। এবং তারপর আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো। ধরুন মোটামুটি 5 বছরের পুরনো উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন সলভ করে নেবে। এবার এই 5 বছরের পুরনো সলভ কোয়েশ্চেন কোথায় পাবে, তোমরা আমাদের চ্যানেলে আমাদের যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের উচ্চ মাধ্যমিক কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলো সলভ ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, সেগুলো সলিউশন আমি করে রেখেছি অলরেডি।
এবার তোমাদের দেখো যে আমাদের যে 50 দিন সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি, সেই ক্ষেত্রে সেই সময়টাকে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য কিভাবে কাজে লাগাবো। দেখো এই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে কারোর একদম কিচ্ছু পড়া হয়নি, তাহলে তার জন্য আমি একটা প্ল্যান বলছি। এবার তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কি হবে, মোটামুটি 20-30% তো অ্যাটলিস্ট সবারই হয়ে থাকবে, তাই না? তাহলে তোমরা সেই ক্ষেত্রে যে টাইমটা সেভ হচ্ছে সেই টাইমটাকে অন্য জায়গায় দিতে পারো এবং চেষ্টা করবে সেখান থেকে কিছুটা টাইমকে, আমি শুরুতে যেমন তোমাদের বললাম যে রিভিশন এন্ড প্র্যাকটিসের জন্য বাঁচিয়ে রাখার, সেটাও তোমরা বাঁচানোর চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি ইউনিট 1, সেই ইউনিট 1 এর থেকে 8 নম্বর আসে এবং সেটার জন্য আমি 10 দিন সময় রেখেছি। কেন আমি 10 দিন সময় রেখেছি? কারণ এই ক্ষেত্রে আমাদের ইউনিট 1 এর মধ্যে 4টা চ্যাপ্টার রয়েছে, তাই না? তাহলে সেই 4টা চ্যাপ্টারের জন্য আমি তোমাদের 10 দিন সময় রেখেছি এবং এটা দিয়ে যখন তোমরা স্টার্ট করছো, তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা স্টার্ট করি তখন আমাদের স্পিডটা একটু কম হয়, আস্তে আস্তে আমাদের স্পিডটা ইনক্রিজ হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা ইউনিট 1 এর জন্য আমরা এই ক্ষেত্রে সময় রাখছি হচ্ছে 10 দিন। এবার এই 10 দিন আমরা ডেলি কতক্ষণ করে সময় দেবো? ডেলি তোমরা মিনিমাম 2.5 আওয়ার্স টাইম কিন্তু দেবে, ঠিক আছে? ডেলি তোমরা মিনিমাম 2.5 আওয়ার্স টাইম দেওয়ার চেষ্টা করবে। দেখো এখন তোমাদের পরীক্ষা চলে আসছে, তোমাদের যদি একটা সাবজেক্ট ভালো করে রেডি না হয়ে থাকে তাহলে সেই সাবজেক্টটার জন্য তোমাদেরকে মেহনত তো করতে হবে, তাহলে এই ক্ষেত্রে একটু এক্সট্রা এফর্টস কিন্তু দিতে হবে। তোমরা যদি রোজ মিনিমাম 2.5 আওয়ার্স করে দাও, দেখো তোমাদের 10 দিনে প্রায় 25 ঘন্টা দিচ্ছ, 25 ঘন্টায় 4টা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে কমপ্লিট করতে পারবে। ওকে, তারপর দেখো, তারপর এক্ষেত্রে ইউনিট 2 এর জন্য ইউনিট 2 থেকেও 8 মার্কস আসে এবং এই ক্ষেত্রে আমি এটার জন্য কত দিন রেখেছি, এটার জন্য আমি 8 দিন সময় রেখেছি। তারপর এখানে তোমরা যদি দেখো আমি তারপর কি রেখেছি, 5 থেকে 10, মানে 5, তারপরে 7, 8, 9, 10, এই আমি চ্যাপ্টার মানে এই ইউনিটগুলোকে রেখেছি। কেন রেখেছি? দেখো এই 1 এবং 2 এরা ন্যাচারালি আমাদের কিছুটা বেসিক টাইপের চ্যাপ্টার, যেগুলো আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে কাজে লাগবে এই ইউনিটগুলো, ঠিক? তারপর আমাদের ইউনিট 5, যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে তোমাদের এখান থেকে 3 মার্কস আসবে এবং এখানে একটাই চ্যাপ্টার থাকে, তাহলে তোমরা মোটামুটি 2 দিনে এটা থেকে পড়ে প্র্যাকটিস করে সমস্ত কিছু করে কমপ্লিট করতে পারবে। তারপর এই যে এই ইউনিটগুলো রয়েছে এগুলো খুবই হাই ওয়েটেজ ইউনিট, এখান থেকে খুব কম পড়ে তোমরা অনেক বেশি মার্কস তুলতে পারবে, সেই জন্য আমি এগুলোকে রেখেছি। তারপর আমি ইউনিট 3 কে রেখেছি, সেখান থেকেও 8 মার্কস আসছে। এখানে দুটো চ্যাপ্টার থাকে, একটা চ্যাপ্টার একটু বড়, একটা চ্যাপ্টার খুবই ছোট। ওকে, তাহলে এর জন্য আমি টোটাল 6 দিন রেখেছি। এবার দেখো সবার যে 6 দিন লাগবে সেটা নয়, অনেকে হয়তো 4-5 দিনেও কমপ্লিট করে ফেলবে। সিমিলারলি সমস্ত জায়গায় কারোর হয়তো কোনো একটা ইউনিট করতে গিয়ে একটু কম লাগবে, কোনো একটা ইউনিট করতে গিয়ে একটু বেশি লাগবে, সেই হিসেবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং সবার লাস্টে আমি রেখেছি ইউনিট 6, মানে হচ্ছে অপটিক্স। এবার দেখো আমাদের 50 দিনের বেশি কিন্তু আমরা এই ক্ষেত্রে অ্যালোকেট করব না সিলেবাস কমপ্লিট করার জন্য, সেই জন্য আমাদের যে ইউনিট 6 সেখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সেটার জন্য আমরা 9-10 দিন সময়ই বাঁচছে। এবার সেই টাইমে হয়তো আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না, তো আমি এখানে টোটাল 14 নাম্বার আসে, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা মোটামুটি যদি ধরে নাও যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অবধিও কমপ্লিট করে নিতে পারো, তাহলে অ্যাটলিস্ট তোমরা 6 থেকে 8 মার্কস মতো তো পেয়ে যাবে। তাহলে এখানে যে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে আমি চাচ্ছি অ্যাটলিস্ট তোমরা রে অপটিক্সটাকে কমপ্লিট করো, বা কারোর যদি রে অপটিক্সে প্রবলেম থাকে সে তাহলে ওয়েব অপটিক্সটাকে কমপ্লিট করে নাও, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ভালো মার্কস এই ইউনিট 6 থেকেও আনতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবার যার যার কিছুটা কিছুটা হয়ে থাকবে সে সেটাকে অমিট করে নিয়ে অন্য জায়গায় সেই টাইমটাকে দিতে পারো। এবার আমি তোমাদের বলছি যে রিসোর্সেস তোমরা পড়বে কোথা থেকে। দেখো এই মুহূর্তে তোমাদের সমস্ত টিউশনে এগুলো পড়া হয়ে গেছে, তাহলে তোমরা খুঁজবে যে এটা আমরা কোথা থেকে পড়বো। তো কোথা থেকে পড়বে, তোমরা আমাদের এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল থেকে পড়ো, ঠিক আছে? আমি তোমাদের বলছি যে আমি প্রায় সমস্ত চ্যাপ্টার, কোনো কোনো চ্যাপ্টার হতে পারে 1-2টো কনসেপ্ট হয়তো বাদ গেছে, কিন্তু প্রায় সমস্ত চ্যাপ্টার আমি এই ইউটিউব চ্যানেলে পড়িয়ে রেখেছি। ওকে, অ্যান্ড আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি তোমরা অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার আমার ভিডিও দেখে পড়ে দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবেই হবে। তোমরা যখন ভিডিও দেখবে, একবার ভিডিও দেখার পর তোমরা যদি একবার বই থেকে পড়ে নিলে তোমাদের পুরো চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে, সেটার অ্যাসিওরেন্স আমি তোমাদেরকে দিচ্ছি। আমি পুরো কনসেপ্ট করিয়েছি, পুরো কনসেপ্ট করার পর আমি নিউমেরিক্যাল কোয়েশ্চেন সমস্ত কিছু করিয়েছি। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরো নাও তোমরা কেউ কারশফের সূত্র স্টার্ট করছো, কারশফের সূত্রে আমাদের চ্যাপ্টারের আমাদের যে প্লেলিস্টটা রয়েছে সেটা বের করে নাও, বের করে নেওয়ার পর তোমরা তার ভিডিওগুলো দেখো। এবার সেই ভিডিওগুলো দেখবে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে তোমাদের দেখো আমাদের এই চ্যানেলের মধ্যে সমস্ত চ্যাপ্টারের ভিডিওস তো আমি অলরেডি আপলোড করে রেখেছি। এছাড়াও এই মুহূর্তে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার জন্য কিন্তু সমস্ত সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আমরা ওয়ান শট ভিডিওস আপলোড করছি প্রত্যেক দিন। দ্যাট ইজ আমাদের সোমবার থেকে রবিবার সপ্তাহের 7 দিনই সন্ধ্যাবেলা 6টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো না কোনো সাবজেক্টের ওয়ান শট ভিডিওস রেগুলারলি আসছে। তোমাদের যাদের ধরো সিলেবাস অনেকটা কমপ্লিট হয়ে গেছে, ধরো কারোর যে 30-40%
50% কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা নতুন চ্যাপ্টারগুলো তো পড়ছো, তার সাথে পুরোনোগুলো রিভিশন করতে চাও, তার জন্য তোমরা আমাদের ওয়ান শট ভিডিওগুলো দেখতে পারো, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে তোমাদের পুরো চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, আমাদের এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে পড়তে পারো। এবার এখানে তোমাদের ভিডিও খুঁজে পেতে অনেকের সমস্যা হতে পারে, তার জন্য আমি তোমাদের একটা উপায় বলছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের যে লেটস ইমপ্রুভের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। সেখানে আমি তোমাদেরকে একটা পিডিএফ শেয়ার করবো, সেই পিডিএফ এর মধ্যে ইউনিট 1 তার প্লেলিস্টের লিঙ্ক, ইউনিট 2 তার প্লেলিস্টের লিঙ্ক, এটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যাতে তোমাদের খুঁজতে সময় নষ্ট না হয়। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করে নেবে, তাহলে সেই ক্ষেত্রে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করবো, সেখানে তোমরা সমস্ত চ্যাপ্টারের যে লিঙ্কগুলো সেগুলো সেগুলো ডিরেক্টলি পেয়ে যাবে, তাহলে তোমাদের সেই চ্যাপ্টারের লিঙ্কগুলো খুঁজতে আর কোনো সময় দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, নেক্সট, এবার এই মুহূর্তে আমার তোমাদের থেকে কিছু রিকোয়ারমেন্টস আছে, যে এই রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে যাতে করে কি হয় তোমরা এই প্ল্যানটা ফলো করে নিয়ে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করতে পারো। কি কি রিকোয়ারমেন্ট দেখো, একটা প্রপার রুটিন চাই। দেখো, আমি তোমার সম্পর্কে জানি না যে তুমি কোথায় থাকো, তোমার এই মুহূর্তে কটা টিউশন রয়েছে, বা তোমার আদার্স সিচুয়েশন কি, আমি কোনো কিছু জানি না। সেই জন্য তোমাকে তোমার সিচুয়েশন বুঝে একটা প্রপার রুটিন তৈরি করতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী রেগুলারলি পড়াশোনা করে যেতে হবে। কারণ তুমি আজকে পড়ছো কালকে পড়ছো না, বা পড়ার টাইম হচ্ছে না কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে তো হবে না, তাই না? কারণ তোমাকে কি করতে হবে, তোমাকে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবে, তুমি যে কোনো কিছু করছো, কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি ধরো জিম যাচ্ছ, যে তুমি ওয়ার্কআউট করছো, তুমি ওয়েট গেইন বা ওয়েট লস করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি একদিন জিম গেলে 4 দিন গেলে না, তাহলে তো হবে না। তোমাকে রোজ ওয়ার্কআউট গুলো করতে হবে। আজকে তুমি লেগ ওয়ার্কআউট করছো, কালকে বাইসেপ করছো, পরের দিন ব্যাক করছো, তাহলে তারপরের দিন চেস্ট করছো, নেক্সট সপ্তাহেও কিন্তু তোমাকে এই সেম জিনিসগুলো রিপিট করতে হবে। তাহলে তুমি যদি একদম কনসিস্টেন্টলি প্রত্যেক দিন কাজগুলো করো, তাহলে কি, তাহলে গিয়ে আলটিমেটলি তোমার ওয়ার্কআউটটা কাজে দেবে। সিমিলারলি পড়াশোনার ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এবং এই কনসিস্টেন্সি বজায় রাখার জন্য প্রপার রুটিন খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমি প্রত্যেককে বলবো, তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি একটা প্রপার রুটিন বানাও, এবং সেই প্রপার রুটিনটা বানিয়ে আমি যেইভাবে বিষয়গুলোকে বললাম সেইভাবে তুমি জিনিসগুলোকে ফলো করো, তাহলে দেখবে অবশ্যই অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি ফিজিক্সে একটা ভালো স্কোর করতে পারবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, এবং এখানে আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা এই ভিডিওটি থেকে যে বিষয়গুলো আমি বললাম সেগুলোর বেনিফিট নিতে পারে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।